কে কে ওখানে ওখানে কে? আমি আমি এসেছি আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কে তুমি? কেন এসেছো? কোথায় নিয়ে যাবে আমাকে? ঘটনাস্থল এখানে প্রত্যেক মঙ্গল ও শনিবার রাতে ভূতেদের আড্ডা বসে। আজকে প্রথম ঘটনা শুরু করছি। প্রথম ঘটনা পাঠিয়েছেন আমাদের বাংলাদেশ থেকে মারুফ ভাই। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি আমি শুনেছি আমার দাদুর মুখে। দাদুর গলার স্বর এখন আমার কানে বাজে, গভীর ভারী, আর ভিতরে ভিতরে যেন কোনো অদ্ভুত ভয়ের ছাপ। তিনি জীবনে একবারই এই গল্পটা খুলে বলেছিলেন শুধু আমাকে, কারণ হয়তো তিনি বুঝেছিলেন আমি ছাড়া আর কেউ গল্প বিশ্বাস করবে না। সময়টা ছিল 80-র দশকের শেষের দিকে। জায়গাটা মনমোহন সিং জেলার ভাটিয়াচর। এখন যদিও অনেক চেনা জানা গ্রাম, কিন্তু তখন ভাটিয়াচর ছিল বিচ্ছিন্ন আর অদ্ভুত নীরবতায় ঘেরা। চারিপাশের খাল বিল, বিস্তীর্ণ ধান ক্ষেত, আর মাঝখানে এক প্রাচীন কবরস্থান। এই কবরস্থান নিয়ে গড়ে উঠেছিল গ্রামের যত রহস্য, যত ভয়, যত অদ্ভুত কাহিনী। আমার দাদু তখন যুবক বয়সে। তিনি বলতেন, গ্রামের লোকেরা দিনের বেলায় হাসি খুশি থাকলেও সন্ধ্যা নামার পর তাদের মুখ থেকে হাসি উধাও হয়ে যেত। মনে হতো পুরো গ্রামটা কোনো অদৃশ্য ভয়ের বোঝা টেনে বেড়াচ্ছে। আর সেই ভয়ের উৎস গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো কবরস্থান। শোনা যেত সেখানে মাঝরাতে পদশব্দ পাওয়া যায়, অথচ কাউকে দেখা যায় না। অনেকেই বলতো কফিনের ভেতরে ঠক ঠক শব্দ ওঠে, যেন মৃতরা নড়ে চলে উঠেছে। কেউ কেউ শপথ করে বলতো ভোর রাতে নিম গাছের নিচে সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে থাকে সেখানে, চুপচাপ তাকিয়ে থাকে দূরে কোথাও। প্রবীণরা গ্রামবাসীকে বারবার সাবধান করত, বলতো যে ওই কবরের ঘুম ভাবে তার ঘুম চিরদিনের মতন শেষ হয়ে যাবে। কিন্তু গ্রামে কিছু তরুণ ছিল সে সময়, যারা এসব কুসংস্কারে মানতে চাইত না। তাদের মধ্যে বিশেষ 3 জন হলো মিলন, সজল আর রাফি। মিলন ছিল শহরের ছেলে, মামার বাড়ি ভাটিয়াচরে, তাই বেড়াতে এসেছিল। তার চোখে এসব ভূত প্রেতের গল্প মানে গ্রাম্য লোকদের ভীত কল্পনা ছাড়া আর কিছুই নাই। সজল ছিল স্থানীয়, ভেতর ভেতরে ভয় পেলেও বন্ধুত্বের টানে সাহস দেখাতো। আর রাফি, সে ছিল একরকমের বেপরোয়া, ভয়কে তুচ্ছ করত, বরং চ্যালেঞ্জ করতে ভালোবাসত। ঘটনা শুরু হয়েছিল গ্রামের এক বৃদ্ধ কবিরাজের গল্প থেকে। একদিন বিকেলে কবিরাজ চায়ের দোকানে বসে বলছিল কবরস্থানের এক পুরনো নিম গাছের নিচে মাঝে মধ্যে কফিন নড়ে ওঠে। এই কথাই রাফিকে উস্কে দেয়। সে হেসে বলে, এসব ভুয়ো গল্প, যদি সত্যি কিছু থাকে তাহলে আজকে রাতে গিয়ে দেখে আসবো। মিলন প্রথম থেকে সেখানেই ছিল। সে প্রথমে রাফির কথায় রাজি হয়নি, কিন্তু রাফি তাকে খোঁচাতে লাগলো, তুই তো শহুরে, সাহস নেই, তুই মুখে মুখে বড় কথা বল। অবশেষে মিলনও রাজি হয়ে যায়। সজল ভয়ে দ্বিধা করছিল, কিন্তু বন্ধুদের না বলার সাহস তার ছিল না। তারা ঠিক করে সেদিন রাতেই তারা কবরস্থান যাবে। রাত তখন প্রায় 11:30। পৌষের শীত, কিন্তু বাতাসে অদ্ভুত ভারী ভাব। চারিদিকে নীরব, তবে দূর কোথাও থেকে একটা কুকুর হাউমাউ করে ডাকছিল। গ্রামের রাস্তা ধরে 3 টর্চ লাইট হাতে এগোচ্ছিল। সজল ঠাট্টা করেই বলল, সম্মিলন, তুই শহরের ছেলে,
ভয় আবার দৌড়ে পালবি না তো কোথাও? মিলন ঠোঁট উল্টে হেসে দিল। বুদ্ধুদের এসব মানুষের বানানো গল্প। আমি মনে করি এসব গ্রামের মানুষরাই বিশ্বাস করে। দেখা যাক কি আছে। হঠাৎ রাফি থেমে গেল। তার চোখ বাঁশঝাড়ের ভেতরে আটকে গেল। ফিসফিস করে বলল, এই ওখানে দেখ, কেউ দাঁড়িয়ে আছে না? তাদের টর্চের আলোটা ঘুরে গিয়ে পড়ল। দেখা গেল সাদা শাড়ি পরা এক বৃদ্ধা মহিলা স্থিরভাবে দাঁড়িয়ে আছে সেখানে। কুয়াশায় মুখটা অনেকটা অস্পষ্ট। মিলন সাহস করে ডাক দিল, কে আপনি? কোনো উত্তর এলো না, শুধু হাওয়ার মতন ফিসফিস শব্দ শোনা গেল। কবরের ঘুম ভাঙিও না, রাত এখনো বাকি আছে। এই বলে সে কোথায় যেন কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। সজল কাঁপা কাঁপা গলায় বলল, দোস্ত, ওটা কি মানুষ ছিল? রাফি হেসে উঠল, ওরে বোকা, কোনো পাগল বুড়ি ছিল, ভয় করার কিছুই নেই, চল চল আগা। তিনজন আবারও হাঁটতে শুরু করলো। অবশেষে তারা পৌঁছালো কবরস্থানের গেটে। মরিচে ধরা লোহার গেট আধা খোলা। ভেতরে পা দিতেই হিমশীতল বাতাস এসে লাগলো তাদের শরীরে। টর্চের আলোয় দেখা যাচ্ছিল ভাঙাচোরা কবর, শ্যাওলা ধরা পাথর, আর মাঝখানে সেই শুকনো নিম গাছ। রাফি ফিসফিস করে বলল, ওই কবরেই নাকি রাত হলে কান্নার শব্দ শোনা যায়। মিলন হেসে উঠল, চল খুঁড়ে দেখি ভিতরে কি আছে। তাদের হাতে ছিল একটা পুরনো কোদাল। তারা মাটি খুঁড়তে শুরু করলো। প্রথমে সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই মাটির নিচে থেকে ভেসে এলো এক অদ্ভুত ঠক ঠক শব্দ। সজল ভয়ে কেঁপে উঠল, দোস্ত, কফিনের ভেতরে কেউ নড়ছে মনে হচ্ছে। মিলনের গলা শুকিয়ে গেল। সে নিজেকে সামনে বলল, এই হালকা শব্দ, হয়তো কাঠ ভেঙে পড়েছে ভাই। কিন্তু রাফি থামল না, বরং আরো জোরে খুঁড়তে লাগলো। তার চোখে একরকম অদ্ভুত আগুন জ্বলছিল। সে যেন উন্মাদ হয়ে উঠেছিল। কবরটাকে খুঁড়েই যাচ্ছে তো খুঁড়েই যাচ্ছে। অবশেষে তাদের হাতে ঠেকলো কাঠের কফিন। টর্চের আলো কাঁপছিল। ভয়ে ভয়ে তারা ঢাকনা খুলে ফেলল। তারপর ভিতরে যা তারা দেখল তা তাদের গায়ের লোম দাঁড় করিয়ে দিল। কফিনটা একেবারে ফাঁকা, শুধু একটা ছেঁড়া কাপড়, যার উপর শুকনো রক্তের দাগ, আর কাপড়ের ভেতরে জড়ানো একটা পুরনো লোহার চাবি। মিলন হাত কাঁপতে কাঁপতে চাবিটা তুলল। মুহূর্তেই চারপাশে হাহাকার ভেসে এলো। মনে হচ্ছিল এক নারী বুক ফাটা আর্তনাদ করছে, আমাকে ছাড়ো, আমার ঘুম ভাঙিও না, ছেড়ে দাও। টর্চ হঠাৎ করে নিভে গেল। চারিদিকে কেমন এক ভারী অন্ধকার নেমে আসলো। বাতাসটাও কেমন জানি কেঁপে উঠল। অদৃশ্য কিছু যেন তাদের চারিপাশে ঘিরে ধরেছে। সেই মুহূর্তে থেকে শুরু হলো কবরের অভিশাপ। সেদিন রাতের কবরস্থানের ঘটনার পর মনে হচ্ছিল সবকিছু হয়তো ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু কোথাও যেন এক অশুভ শক্তির আভাস পাওয়া যাচ্ছিল। কারণ অভিশাপের হাত লম্বা হয়, ওরা কাউকে ছাড়ে না। জীবিতদের মধ্যে ঢুকতে ওরা বেশি সময়ও নেয় না। প্রথম দিকে তার বিষয় তো অতটা লক্ষ্য পাত্তা দেয় না, কিন্তু দিন গড়াতে বুঝতে পারল আসলে বিষয়টা অনেকটাই ভয়ঙ্কর। ঘটনার মাত্র একদিন পরই রাফির শরীর ভেঙে পড়ল। প্রথমে হালকা জ্বর, তারপর মাথা ঘোরার, অবশেষে চোখ লাল হয়ে ওঠে।
যেন রক্তিম অঙ্গারের মতন জ্বলছে তার দুটো চোখ। রাত গভীর হলে রাফি ঘুম থেকে উঠে বিছানায় বসে থাকত। তার মা বলতেন, আমি নিজে চোখে দেখেছি ছেলেটা শূন্যে তাকিয়ে ফিস ফিস করে কথা বলছে। মুখ দিয়ে আসছে কেবল একটাই শব্দ, চাবি, কবরের চাবি, আমার কবরের চাবি। প্রথমে ভেবেছিলাম জ্বরে প্রলাপ বকছে, কিন্তু যখন বারবারই একই শব্দ শুনতে পেলাম তখন মনে হলো ওর ভেতরে অন্য কেউ আছে। গ্রামের মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল ওরা কবর থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে এসেছে। কেউ বলল মৃতের ঘুম ভাঙালে তারা তো ছাড়বে না, জীবিতদের ভিতরের জায়গা করেই নেবে। প্রথমে এসব পাত্তা না দিলেও দ্বিতীয় রাতে মিলন ও সজল নিজেরাই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলো। মিলন কাঁপা কাঁপা গলায় বলছিল, রাত তখন প্রায় 2টো। হঠাৎ দরজাটা তেমন কেঁপে উঠল। মনে হচ্ছিল বাইরে কি যেন হাত দিয়ে ধাক্কা দিচ্ছে জোরে জোরে। জানলা দিয়ে তাকাতেই দেখলাম এক বৃদ্ধ মহিলার ছায়া দাঁড়িয়ে আছে অন্ধকারে, কিন্তু তার চোখে চোখ পড়ল না, শুধু ঠোঁট নড়ছিল, যেন কারোর নাম ডাকছে। সজল বলছিল, আমারও একটা ঘটনা ঘটেছে ভাই। ঘুম ভেঙে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে কি যেন কানে কানে ফিসফিস করছে, চাবি ফেরত দে, দে চাবি ফেরত দে। ওরা দুজন ভয়ে এক অপরকে ডাকলো। আর তখনই টের পেল বিপদ তো সবে শুরু হয়েছে। রাফি দিন দিন আরো অস্বাভাবিক হয়ে উঠল। কখনো মসজিদে নামাজ পড়তে গিয়ে হঠাৎ হেসে উঠত। একবার দেখা গেল মাটিতে বসে আঙুল দিয়ে অদ্ভুত চিহ্ন আঁকছে, যেন কোনো প্রাচীন দাগ। মিলন তখন সব খুলে বলল এক বৃদ্ধ দাদাকে। দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা কবরের সাথে ছলছতরি করেছ। সে যাবি যার, সে তো ফেরত চাইবেই, না দিলে একে একে তোমাদেরকে নিয়ে যাবে। গ্রাম জুড়ে তখন এক অদ্ভুত আতঙ্ক। রাত নামলেই শিয়ালের হাহাকার, পেঁচার ডাক, বাতাসে অচেনা শব্দ। মনে হতো গোটা ভাটিয়া চর গ্রামটাই মৃত ছায় ঢেকে গেছে। তৃতীয় রাতে সজল এক বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হলো। সজল বলছিল, ঘুমের মধ্যে টের পেলাম কি যেন আমার গলা চেপে ধরেছে, শ্বাস নিতে পারছিলাম না ঠিক করে। চোখ খুলতে দেখি বিছানার এক পাশে রাফি দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চোখ উল্টে গেছে। ঠোঁটটা কেবল একটাই শব্দ, চাবি, চাবি, চাবি কোথায়? তখন মিলন এসে সজলকে বাঁচালেও বুঝে গেল এবার আর স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়। দাদা তখন সিদ্ধান্ত নিলেন গ্রামের পুরনো হুজুরকে ডাকবেন। এই হুজুরের নাম বললেই গ্রামের লোক এখনো শিহরিত হয়ে ওঠে। বহু অদ্ভুত ঘটনার সমাধান করেছেন তিনি। সব শোনার পর হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এটা সহজে থামবে না, চাবি যেভাবে হোক ফেরত দিতে হবে, না হলে এই খবর একদিন গোটা গ্রামকে গিলে ফেলবে। তিনজনকে নিয়ে হুজুর রওনা হলেন সেই কবরস্থানের দিকে। সেদিন রাতটা ছিল একেবারে নিস্তব্ধ অমাবস্যা। চারদিন আকাশে ঘন মেঘ জমেছিল, বাতাসে গা ছমছম শীতলতা। গ্রামের ভেতর থেকে বেরোনোর মুহূর্তে মনে হচ্ছিল প্রতিটি গাছ, প্রতিটি ছায়া তাদের দিকে তাকিয়ে আছে, যেন অন্ধকার শুধু অন্ধকার নয়, বরং অসংখ্য অদৃশ্য চোখের সমাবেশ। হুজুর সবার সামনে হাঁটছিলেন, ঠোঁটে টানা কোরআনের আয়াত, হাতে তসবিহ। তার পাশে দাদা, মুখ গম্ভীর, তার ভিতরে চাপা উদ্বেগ। তার পিছনে মিলন, সজল আর রাফি তিনজন কাঁপতে কাঁপতে এগোচ্ছিল। কবরস্থানে পৌঁছাতে তারা টের পেল বাতাস যেন হঠাৎ থেমে গেছে। কোনো শব্দ নেই,
নেই পোকামাকড়ের ডাকও, শুধু বুক ধরফর করার নিস্তব্ধতা। হুজুর থেমে দাঁড়ালেন কবরের পাশে। তার দৃষ্টি স্থির হয়ে গেল পুরনো ফাটল ধরা কবরটার দিকে। চারপাশে কুয়াশা জমে আছে, মাটির ভিতর থেকে আসছে অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন বহু বছর আগে মাটি চাপা পড়ে দেহ এখনো শ্বাস নিচ্ছে। গভীর স্বরে হুজুর বললেন, যে রাতটা এই কবরের ভিতরের বন্দি, তার হাতে ছিল একটা চাবি। তোমরা সেটা কেড়ে নিয়েছ। সে মুক্তি চায়, কিন্তু মুক্তি পথ শান্ত নয়। মিলনের গলা শুকিয়ে গিয়েছিল। কাপা গলে জিজ্ঞেস করলো, যে চাবিটা যদি ফিরিয়ে দিই তাহলে কি সব ঠিক হয়ে যাবে? হুজুর উত্তর দিলেন না। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, আবার অদ্ভুত ভয়ও। তিনি শুধু ফিসফিস করে আরো জোরে আয়াত পড়তে শুরু করলেন। ঠিক তখনই রাফি হঠাৎ থেমে গেল। তার শরীর কাঁপতে লাগলো, মুখ থেকে অচেনা কর্কশ আওয়াজ বেরোতে লাগলো, আমার চাবি দে, দে দে, আমার চাবি ফেরত দে। তারপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ উল্টে সাদা হয়ে গেছে, ঠোঁট ফেটে ফেনা বার হচ্ছে। মিলানোর সজল ভয়ে প্রায় চিৎকার করে উঠল, কিন্তু হুজুর গম্ভীর স্বরে বললেন, চুপ, ভয় দেখে ওদের শক্তি বাড়ানো যাবে না। চাবি এখনই ফেরত দিতে হবে, নাহলে ছেলেটাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। মিলনের হাত কাঁপতে কাঁপতে পকেট থেকে বের করলো মরিচা ধরা লোহার চাবিটা। অন্ধকারেও সেটা যেন অস্বাভাবিক আলোয় ঝলমল করতে লাগলো, যেন কোনো জীবন্ত চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। হুজুর নির্দেশ দিলেন, চাবি ফিরিয়ে দাও, কিন্তু মনে রেখো পিছনে ফিরে তাকাবে না। একবার তাকালেই ওরা তোমাকে টেনে নেবে। মিলন যখন চাবিটা কবরের ওপর রাখলো, তখন হঠাৎ ঝড়ের মতন বাতাস বইতে শুরু করলো। গাছের ডালপালা ভেঙে পড়ল, মাটি যেন কেঁপে উঠছে। চারিদিক থেকে ভেসে এলো হাহাকার শব্দ, যেন শত শত মানুষ একই সাথে কাঁদছে আবার হাসছে। রাফি তখনও খিঁচুনি দিচ্ছিল। হঠাৎ তার কণ্ঠ বদলে গিয়ে ভীষণ ভয়ঙ্কর বলে উঠল, চাবি ছাড়া মুক্তি নেই। একজনকে চাই, একজনকেই চাই। সজল ভয়ে মিলনের হাত চেপে ধরল। দাদা বিস্ময়ে হুজুরের দিকে তাকালেন। সত্যি কি কাউকে বলিয়ে দিতে হবে তাহলে? হুজুর অর্থাৎ জোরে বলে উঠলেন, শয়তান সবসময় বলি যায়, কিন্তু আল্লাহর নামে সে পিছু হাঁটবে। তোমরা ভয় পেও না। তিনি কবরের দিকে ইশারা করে দোয়া পড়তে শুরু করলেন। তার কণ্ঠে যেন বজ্রের মতন শক্ত হয়ে উঠল। ঠিক তখনই রাফি অস্বাভাবিক শক্তি নিয়ে উঠে দাঁড়ালো। চোখ দুটো লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে। সে মিলনের দিকে তাকিয়ে গর্জে উঠল, তুই নিয়েছিলিস চাবি, বল, তাই তোকেই দিতে হবে। মিলন ভয়ে পিছিয়ে গেল। হুজুর দ্রুত এগিয়ে এসে রাফির বুকে হাত রেখে দোয়া পড়লেন। কয়েক মুহূর্ত পরেই রাফি প্রচন্ড চিৎকার করে আবার মাটিতে লুটিয়ে পড়ল। চাবি তখনও কবরের ওপর ছিল। হুজুর আমাদের দিয়ে সেটা ফাটল ধরা মাটির গভীরে ঠেলে দিলেন। চাবি মাটিতে পড়ার সাথে সাথেই চারিদিক থেকে ভেসে এলো কর্কশ হাসি, আবার তীব্র কান্না। মনে হচ্ছিল পুরো কবরস্থান একই সাথে কেঁপে উঠল। হঠাৎ সবকিছু যেন থমকে গেল। বাতাস থেমে গেল, নিস্তব্ধতা আবারও ফিরে এলো। রাফি নিস্তেজ হয়ে পড়েছিল। হুজুর তার কপালে হাত রেখে দীর্ঘ দোয়া পড়লেন। ধীরে ধীরে তার শরীর শান্ত হলো, চোখ খুলল, কণ্ঠ শুকনো আর দুর্বল, আমাকে বাঁচাও। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, ঠিক তখনই
হুজুর থেমে গেলেন। তার মুখে ছিল অদ্ভুত গাম্ভীর্য। তিনি ধীরে ধীরে বললেন, মনে রেখো, চাবি ফেরত দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এরা সবসময় মূল্য নেয়। তোমাদের মধ্যে একজনকে তারা চিহ্নিত করে নিয়েছে, সেই ছাপ সারা জীবন থাকবে। আমাদের রক্ত হিম হয়ে গেল। আমরা একসাথে প্রশ্ন করলাম, কে, কোনজন? হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে আমাদের দিকে তাকালেন। তার চোখ তখন ভয় আর দুঃখ মিলে মিশে আছে, কিন্তু কোনো কথা বললেন না। শুধু মাথা নিচু করে সামনে হাঁটা শুরু করলেন। আমরা বাক্যরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। কারোর পা যেন এক পাও আগাচ্ছিল না। ভাটিয়াচারের কবরস্থান তখনও ঘন কুয়াশায় ঢাকা। বাতাসে অদ্ভুত এক গন্ধ। মনে হচ্ছিল অসংখ্য অদৃশ্য ছায়া অন্ধকারে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সেদিন রাতটা শেষ হয়েছিল ঠিকই, কিন্তু ভয় শেষ হয়নি। আর যখন সেই রাতের কথা মনে করে, আমার মনে হয় চাবি ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আমরা অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু কোনো না কোনোভাবে অভিশাপ তখনও আমাদের একজনের শরীরে আঁকড়ে ধরেছিল। কে সেই চিহ্নিত মানুষ এখনো আমরা জানি না, কিন্তু প্রতিটা অন্ধকার রাতে মনে হয় হয়তো ঠিক এই মুহূর্তে সেই ছাপ জেগে উঠেছে। ভোর হওয়ার আগেই আমরা গ্রামে ফিরে এলাম। লাভি তখনও অচেতন অনেকটা। দুপুর নাগাদ তার জ্বর কমতে লাগলো, শরীর কিছুটা স্বাভাবিক হলো, সবাই একটু স্বস্তি পেল। কিন্তু 3 দিন পর সকালবেলা রাফি বিছানায় ছিল। দুপুরে হঠাৎ গায়েব হয়ে গেল। ঘর থেকে, উঠান থেকে, এমনকি গোটা গ্রাম থেকেও খুঁজে তাকে আর পাওয়া গেল না। গ্রামের সবাই বলল, অভিশাপ কাউকে তো চাইছিলই, হয়তো রাফিকেই নিয়ে নিয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত আর কোনোদিন রাফির খোঁজ পাওয়া যায়নি। কবরস্থানের পাশ দিয়ে যারা যায় তারা বলে, রাতে কান পাতলে এখন একটা কণ্ঠ শোনা যায়, চাবি ফেরত দাও, চাবি। আর সেই রাতের পর থেকে আমিও স্বাভাবিক নই। মাঝে মাঝে ঘুমিয়ে দেখি জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু চোখ ফেরাতেই কিছু থাকে না। আমি কখনো কাউকে এসব বলতাম না, কিন্তু দাদার একটা কথা মনে পড়ে, কিছু অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না, শুধু থেমে থাকে। এখন আমি বুঝি, ভাটিয়াচারের কবরের অভিশাপ তেমনই ওঠা শেষ হয়নি, শুধু অন্য কাউকে খুঁজছে। প্রতিবারের মতন এই ঘটনাটাও অনেকটাই আলাদা। আমার তো একেবারেই আলাদা লেগেছে, একদম নতুন, আর নতুন কিছুই। এবং আমি জানি যে আপনারা সবাই প্রথম থেকেই আমার চ্যানেলে যারা গল্প শোনেন নিয়মিত, তারা নতুন কিছুই পছন্দ করেন। সেই জন্য আমি চেষ্টা করি যে নতুন নতুন ঘটনা যেখান থেকে পাওয়া যায় সেসব ঘটনায় আমরা শোনানোর চেষ্টা করি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ঘটনাস্থল ইউটিউব চ্যানেলটা, এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে। ওয়েলকাম ব্যাক। ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের 31 এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম। আপনারা শুনছেন ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ সত্যভৌতিক ঘটনা। আজকে আমাদের সঙ্গে আছে 4টে সত্যভৌতিক ঘটনা। প্রথম ঘটনাটা পাঠিয়েছেন আমাদের অরিজিৎ দে ভাই। পরের 3টে ঘটনা পাঠিয়েছেন আমাদের একজন উত্তর দিনাজপুর থেকে বোন। আমি বেশিক্ষণ নেব না, এন্ট্রি এতটুকুই। শুরু করবো আজকে সত্যভৌতিক ঘটনা এপিসোড। শুরু হচ্ছে প্রথম সত্যভৌতিক ঘটনা। দাদা, এই গল্পটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। দাদু বলছেন,
অনেককাল আগের গল্প। তিনি তখন চায়ের দোকানে গল্পটা শুনেছিলেন। আমি বোধগম্যের সুবিধাতে ওনার ভাষাতেই বলছি। বাবু, এই গল্পটা কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি দেখেছি নিজের চোখে। বৃদ্ধ মানুষটা হালকা কাশলেন। আমি চা গিয়ে দিলাম। রাত তখন প্রায় 11:30। আমি ছিলাম পাথরপুর গ্রামের পুরনো ডাক বাংলায়, লেখালেখির কাজে এসেছিলাম। শুনছিলাম এই এলাকায় নাকি এক বাঁশিওয়ালা ভূত আছে। আমি হেসেছিলাম, কিন্তু বৃদ্ধ যিনি পাশে বসেছিলেন তিনি মুখ তুললেন না। আসবেন না বাবু, এ গল্পে হাসির কিছু নেই। তার কণ্ঠে কেমন একটা হিমশীতল গম্ভীর্য। আজ থেকে প্রায় 35 বছর আগের কথা। তখন পাথরপুর ছিল একেবারে ছোট্ট গ্রাম। নদীর ধারে মাটির ঘর, পাটের চাষ, সন্ধ্যায় হেরিকেনের আলো। আর ছিল গ্রামের এক যুবক, নাম ছিল ভোলানাথ। সবাই ডাকতো ভোলা বাঁশিওয়ালা বলে। ওর বাঁশি সুরে যেন জাদু ছিল। সন্ধ্যায় নদীর ধারে বসেই বাজাতো, আর মানুষজন কাজ ফেলে শুনতে আসতো ওর বাঁশি বাজানো। লোকেরা বলতো ভোলার বাঁশিতে নদীর জলে চাঁদও নাচে। কিন্তু ভোলার ভাগ্যে সুখী ছিল না। ওর প্রেমিকা, গ্রামের মেয়ে লক্ষ্মী, তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল অন্য জায়গায় এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। সেই রাতে ভোলা নাকি সারা রাত বাঁশি বাজিয়েছিল, আর ভোরের আলো উঠতেই কেউ তাকে দেখেনি। লোকেরা বলে ভোলা নদীতে ঝাঁপ দিয়েছে, আর তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। বৃদ্ধ থামলেন। বাতাসে আগুনের ধোঁয়া ভেসে এলো। আমি বললাম, তাহলে তারপর বৃদ্ধর কণ্ঠ নিচু হয়ে এলো। তারপর থেকেই প্রতি অমাবস্যার রাতে নদীর ধারে শোনা যায় বাঁশির সুর। সুরটা যত কাছে আসে তত ঠান্ডা হয় বাতাস। যে শোনে সে ওই সুরের দিকে হাঁটতে শুরু করে, নিজের অজান্তেই। কেউ আর ফিরে আসে না সেখান থেকে। আমি ঠোঁটে হালকা হাসি টানলাম। এইসব কুসংস্কার তো, কি সব বলছেন? বৃদ্ধ চোখ তুলে তাকালেন। চোখে কেমন জানি এক ভয়। বাবু, আমি নিজে শুনেছি সেই বাঁশি। তিনি বলতে লাগলেন, সেই বছর আমার বয়স তখন 30। নতুন বউ ঘরে এসেছে। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, চারপাশ তখন নিস্তব্ধ। আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ শুনলাম দূর থেকে বাঁশির একটা আওয়াজ আসছে, একদম মিষ্টি, মনটা নেয়া মন। আমি ভাবলাম, কে বাজাচ্ছে এত রাতে? চুপিচাপি বেরিয়ে গেলাম বাইরের দিকে। নদীর ধারে পৌঁছে দেখি খুব কুয়াশা পড়েছে। বাঁশির সুরটা ঠিক সামনে, কিন্তু কাউকে ঠিক দেখা যাচ্ছে না। আমি ডেকে উঠলাম, কে ওখানে? সুরটা তখন সঙ্গে সঙ্গে থেমে গেল, আর তারপরই দেখলাম কুয়াশার ভিতর থেকে এক লোক বেরোচ্ছে। সাদা ধুতি, কাঁধে লাল গামছা, হাতে বাঁশি। লোকটা মাথা নিচু করে এগিয়ে আসছে। আমি বললাম, কে তুমি? সে মুখ তুলল। তার চোখ ছিল না বাবু, দুই চোখের জায়গায় শুধু ফাঁকা কালো গর্ত। আমি পা পিছিয়ে গেলাম। সে ধীরে ধীরে বলল, আমার সুর কেউ থামাতে পারে না, তুইও পারবি না। আমার সুর কেউ থামাতে পারে না।
তারপর সে বাঁশি মুখে নিল। বাঁশির আওয়াজ বেরোতেই চারপাশে জোরে বাতাস, গাছের পাতা উঠছে, নদীর জল ফুলে উঠেছে। আমি আর মনে করতে পারছি না কিভাবে বাড়ি ফিরে এসেছিলাম। সকালে চোখ খুলে দেখি আমার গলায় বাঁশির চিহ্নের মতো দাগ। আমি ঢোক গিললাম, শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে এসেছে। বৃদ্ধ বললেন, ওর পর থেকে আমি আর নদীর ধারে যাই না, কিন্তু প্রতি বছর অমাবস্যায় সুরটা এখনো শোনা যায়। আমি হেসে বললাম, এবার আমি যাচ্ছি ওইদিকে, সত্যি কিনা দেখেই আসবো। বৃদ্ধ একদম চুপ, শুধু বললেন, যদি বাঁশির আওয়াজ শোনেন দয়া করে কান বন্ধ করে ওখান থেকে পালাবেন। রাত তখন প্রায় 1টা। আমি টর্চ নিয়ে নদীর ধারে এলাম। চারিদিক কেমন নিস্তব্ধ, হঠাৎ একটা ঝাপটা হাওয়া, তারপর বাঁশির সুর, মিষ্টি, মন টানে যেন কোনো প্রেমের গান চলছে। কিন্তু সুরের তলায় আছে কেমন যেন এক গভীর কষ্ট, যেন কেউ বাঁশি বাজিয়ে কান্না করছে। আমি মোবাইলে রেকর্ড অন করলাম। দেখলাম কুয়াশার ভেতর থেকে কেউ এগিয়ে আসছে, ধীরে ধীরে, সাদা কাপড়, হাতে বাঁশি, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। কে? আমি চিৎকার করলাম। লোকটা থামলো, ধীরে ধীরে তার মুখটা তুলল। তার চোখের কোঠরে চোখ নেই, ঠোঁটে ঠান্ডা হাসি। তুই ওদের বিশ্বাস করিসনি? এখন আমার গান শোন। বাঁশি মুখে নিতে বাতাস জমে গেল, চারপাশ নিস্তব্ধ। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু শরীর নড়ছে না। আমার চোখের সামনে সব ঘুরছে, কান কেবল সেই বাঁশির সুর, তারপর অন্ধকার। পরদিন সকালে ডাক বাংলার পাশে আমাকে অচেতন অবস্থায় পাওয়া গেল। মোবাইলে কোনো রেকর্ডিং নেই, কিন্তু গলায় হালকা লাল দাগ, ঠিক বাঁশির মতো। বৃদ্ধ লোকটা কোথায় গেছেন কেউ জানে না। ডাক বাংলার চৌকিদার বলল, ও বৃদ্ধ তো কবে মারা গেছেন বাবু, 10 বছর আগে। আমি স্তব্ধ। রাতে আবার বাঁশির সুর শোনা গেল, একদম সে একই সুর, বাতাসের সঙ্গে ভেসে এলো নদীর দিক থেকে। আজও পাথর পুকুরের লোকেরা বলে, অমাবস্যার রাতে নদীর ধারে যেও না। ভোলা বাঁশিওয়ালা এখনো বাঁশি বাজায়, এখনো গান গায়, তার গান গাওয়া এখনো শেষ হয়নি। দূর থেকে কোথাও আবার বাজে সেই সুর, ধীরে ধীরে এসো, আমার গান শোনো, আস্তে আস্তে এসো, আমার গান শোনো। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, আর এই ঘটনাটাও খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে ঘটনাটা। আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন যে ঘটনাগুলো কেমন লাগছে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আসেন আমাদের কাছে, আপনাদের ফিডব্যাক আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আজকে আরও ঘটনা আছে, সেগুলো শুনুন, শেষ করুন। শুরু করছি দ্বিতীয় সত্যভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি মেদিনীপুর থেকে আমার একজন লিসেনার পাঠিয়েছেন। তিনি যেভাবেই লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমি সরাসরি ঘটনায় যাব, কোনো ইন্ট্রোডাকশন দেব না। একবার এক জরুরি কাজে নানাকে শহরে যেতে হয়। গ্রামে ফিরতে ফিরতে রাত গড়ায় প্রায় 12টা। তখন ঘড়ি ছিল না, বিধায় সময়টা ঠিক ঠাহর করা যায়নি। তবে চারপাশে নিস্তব্ধতা, আশপাশ থেকে ভেসে আসা কুকুর শিয়ালের ডাক, আর একটু পরপর বাতাসে ওটা মৃদু শীতল গন্ধ, এসব কিছু যেন ইঙ্গিত দিচ্ছিল রাতের গভীরতার মাত্রার। গাছঞ্চমে পরিবেশে
একদিকে যেমন নিস্তব্ধতা, অপরদিকে নানা ধরনের অদৃশ্য ভয় যেন আষ্টে পৃষ্ঠে গ্রামটাকে জড়িয়ে রেখেছিল। নানা একটা টর্চ লাইট হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর সামনে এগোতেই হঠাৎ বাজুবল থেমে যায় ওনার। তিনি যে পথে ধরে এগোচ্ছিলেন সে পথের এক পাশে ক্ষেত আর অপর পাশে বিল। তিনি দেখতে পান ক্ষেতের কিনারা দিয়ে কেউ একজন হেঁটে ওনার দিকে এগিয়ে আসছে। প্রথমে কিছুটা অস্পষ্ট লাগলেও মুহূর্তের মাঝে তার স্পষ্ট রূপ দর্শিত হয়। সাদা কাপড় দিয়ে মোড়ানো একজন লোক দ্রুত গতিতে যেন নানার দিকে এগিয়ে আসছে। এর দৃশ্য দেখে নানার আত্মা কেঁপে ওঠে। ওনার শরীর দিয়ে এক ঠান্ডা শিহরণ বয়ে যায়। সমস্ত দেহ যেন তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ লোকটার গায়ে যেভাবে সাদা কাপড় জড়ানো ছিল এভাবে সাধারণত লাশের গায়ে কাফনের কাপড় জড়ানো থাকে। কিছুক্ষণেই মাঝে লোকটা একদম নানার মুখোমুখি এসে দাঁড়ায়। লোকটার মুখ ভালো করে দেখতে নানার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সারা শরীর কেমন ঝিমঝিম করে ওঠে, কারণ লোকটি ছিল নানার আপন চাচাতো ভাই এবং এক সপ্তাহ আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। এমতো অবস্থায় নানা কি করবে, কোন দিক যাবে ভেবেই কুল পাচ্ছেন না। সমস্ত দেহ তখন জড়তা অনুভব হচ্ছিল। তিনি একবার ভাবলেন পাশ কাটিয়ে চলে যাবেন। তা সেই ভাবনা অনুযায়ী তিনি যখন পাশ কাটাতে যাবেন তখন সামনে দাঁড়ানো লোকটি ওনার এক হাত ধরে ফেলল। তিনি তখন প্রচুর ভয়ে জোরে জোরে দৌড়াদৌড়ি করতে থাকেন এবং এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে ক্ষেতের রাস্তা ধরেই দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে সামনে একটা মসজিদে গিয়ে ওঠেন তিনি। সে রাতটা মসজিদেই কাটিয়ে সকালে বাড়ি পৌঁছান। নানা জীবনে এটা একটা ভয়াবহ রাত ছিল। এই ঘটনার পরে নানার কিছুদিন শরীরে জ্বর থাকে এবং নানা কোনোদিনই আর একলা শহরে যাতায়াত করে না। এই ঘটনাটা এই পর্যন্তই। আমি নানার সাথে ঘটে যাওয়া আরও একটা ঘটনা লিখব। ঘটনাটা এ পর্যন্তই ছিল। উনি আরও একটা ঘটনা পাঠিয়েছেন ওনার নানুর সাথেই ঘটা, দুটো ঘটনা পাঠিয়েছেন ওনার নানুর সাথে ঘটা। তো দ্বিতীয় ঘটনাটাও আমি পড়ব। দ্বিতীয় ঘটনাটা একদমই ছোট। তো দ্বিতীয় ঘটনা শুরু হচ্ছে। এই ঘটনাটিও নানার সাথেই ঘটেছিল। আম্মু তখন খুব ছোট। এক রাতে বাজার থেকে নানা একা একা বাড়ির পথে আসছিলেন। কিছুটা পথ আসতেই ওনার মনে হলো পিছনে কেউ সমান তালে ওনার সাথে সাথে হেঁটে আসছেন। তিনি তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকালে কাউকে তেমন চোখে পড়ে না ওনার। আশেপাশে দেখলেও মনে হয় কেউই তো নেই। বলতে গেলে সে পথটা একদমই ফাঁকা ছিল। নানা ছাড়া দ্বিতীয় কোনো মানবের অস্তিত্ব ছিল না সেখানে। নানা বিষয়টা তেমন আমলে না দিয়ে ফের হাঁটা ধরেন, কিন্তু আবারও ভেসে আসে সেই পর্বতধ্বনি। নানা এবার ভয় পেয়েছেন কিছুটা। তিনি তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন, কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ জোরে জোরে এসে ধাক্কা মারে নানার সঙ্গে। ধাক্কা মারে নানাকে। তার দরুন নানা রাস্তার উপরে ছিটিয়ে থাকা ইটের মাঝে ছিটকে পড়েন। হাত পায়ের বিভিন্ন স্থানে থেকে চামড়া ছিলে রক্ত পড়তে থাকে। নানা তখন একদমই দৌড়াদৌড়ি করতে থাকলে পিছন দিক থেকে ঘোড়ার মতন আওয়াজ করে কিছুটা দ্রুত বেগে নানার পাশ কাটিয়ে যায়, যার দমকা হাওয়া এসে লাগে নানার গায়ে। কিন্তু তেমন কিছু দেখা যায়নি সামনে। ঘটনা দুটি ছোট ছোট ছিল, কিন্তু আমি প্রথমেই বলেছি যে ঘটনাগুলো ছোট ছোট হলেও যারা একটু রিলেট করতে পারবে, যারা রাত্রে বাইরে ঘোরাঘুরি করে, তাদের জন্য ঘটনাগুলো সত্যিই খুব ভয়ঙ্কর। তো আছে তৃতীয় ঘটনা, যেটা মারিয়া আক্তার মাতিন বোন পাঠিয়েছেন দিনাজপুর থেকে। ওনার তিনটে ঘটনা। আমি তৃতীয় ঘটনায় চলে যাব, বেশি কথা বলবো না। গ্রামে এক অনুষ্ঠান উপলক্ষে আমরা সকলেই গ্রামের বাড়ি গিয়েছিলাম। বাসায় থেকে গিয়েছিলেন আমার ছোট চাচা। অফিসে ওনার দরকারি কাজ থাকায় যেতে পারেননি।
আমি যেদিন গ্রামে যাই এর একদিন পরেই চাচা ফোন করে আমাদের যত দ্রুত সম্ভব বাসায় চলে আসতে বলেন, কারণ একদিন রাতের বেলায় ওনার সাথে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। অফিসের কাজ সেরে উনি বাসায় পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। বাসায় ফিরে গোসল সেরেই তিনি ঘুমানোর প্রস্তুতি নেন। বাইরে থেকে খেয়ে আসায় খাওয়া নিয়ে কোনো ঝামেলা পোয়াতে হয়নি। তখন সম্ভবত রাত 3টে বাজে। ছোট চাচা ঘুমের মাঝে টের পেলেন বিছানায় অন্য কারোর উপস্থিতি, এবং বিষয়টা বোধগম্য হতেই ওনার ঘুম ছুটে যায়। তিনি ধরফড়িয়ে উঠে বসেন এবং চারিদিকে দেখতে থাকেন। অন্ধকারের মাঝে তিনি যতটুকু দেখতে পেলেন তাতে বুঝলেন কেউ একজন ওনার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। এটা দেখতেই ভয়ে তিনি ঘামতে থাকেন। তিনি কিছু না বলে চুপচাপ শুয়ে পড়েন, কিন্তু কি করবেন কিছু বুঝতে পারছেন না। মুহূর্তের মাঝে কেউ যেন ওনার মুখে বালিশ চাপা দিয়ে ধরে। ছোট চাচা ছটফট করতে থাকে, বুকের মাঝে বিশাল কিছু ভর অনুভব করেন। ওনার মনে হলো এই বুঝি দম ফুরিয়ে আসলো। এভাবে কিছুক্ষণ পর তিনি গায়ের সবটুকু জোর খাটিয়ে উঠে বসেন। ঘামে ওনার শরীর ভিজে কাহিল হয়ে গিয়েছিল। তিনি পাশে তখন কাউকে আর দেখতে পাননি। এরপর দিনই সকালেই তিনি ফোন করে আমাদের সব জানান এবং দ্রুত ফেরার তাগিদ দেন। সব শুনে আমরাও দেরি না করে সেদিনই বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই লাইনটা রাখিস। আমরা ধন্যবাদ জানাবো মারিয়া আক্তার মাতিন বোনকে আমাদের ঘটনা পাঠানোর জন্য। তিনি 3টে ঘটনা পাঠিয়েছেন। 3টি ঘটনাই খুব সুন্দর, ছোট ছোট হলেও অবশ্যই আমার তো খুব ভালো লেগেছে। আমি তো প্রথম থেকে বলেই আসি যে ঘটনাগুলো ছোট হতে পারে, কিন্তু যারা ঘটনাগুলো রিলেট করতে পারবে তাদের জন্য ঘটনাগুলো কিন্তু সত্যিই খুব ভয়ের। আপনি একা যদি রাতে কোথাও শুয়ে থাকেন বা অন্ধকার ঘরে যদি বসে থাকেন বা একা যদি রাতে হাঁটতে বার হন, তখন এরকম কোনো অভিজ্ঞতা আপনার সাথে হতেই পারে। আর যদি এরকম অভিজ্ঞতা হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ঘটনাস্থল@gmail.com আমাদের সাথে। তো দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। গুডবাই। কে কে ওখানে ওখানে কে? আমি এসেছি, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কে তুমি? কেন এসেছো? কোথায় নিয়ে যাবে আমাকে? ঘটনাস্থল। এখানে প্রত্যেক মঙ্গল ও শনিবার রাতে ভূতেদের আড্ডা বসে। আজকে কালী পুজো স্পেশাল এপিসোডে প্রথম ঘটনাটা আছে দেবোত্তমদের। আপনারা অনেকে হয়তো দেবোত্তম দেখে চিনবেন। দেবোত্তমদের অনেক ঘটনা অনেক ইউটিউব স্টোরি চ্যানেলে শোনানো হয়। আজকে দেবোত্তমদের আমাকে যে ঘটনাটা বলেছে আমি সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শামীম দাদা, ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটেছিল। ও আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি মামার কাছ থেকে শোনা। এই ঘটনাটা আজ থেকে প্রায় 6 বছর আগের। আমার মামার বয়স তখন সবে 28 বছর। আমার মামা সেই বছরেই মুর্শিদাবাদের একটা বেসরকারি স্কুলের শিক্ষক হিসেবে জয়েন করেছিলেন। মামা বাড়ি সকাল 9টার মধ্যে বেরিয়ে যেতেন আর বাড়ি ফিরতেন 8টার সময়। কারণ মামা মুর্শিদাবাদে যে স্কুল পড়াতেন সেখান থেকে স্টেশন ছিল প্রায় অনেকটাই দূর। সেদিন মামা কিছুতেই টোটো পেয়ে উঠছিলেন না। অবশেষে একটা টোটো পেলেও সেটা ধরে স্টেশন পৌঁছাতে ট্রেন ছেড়ে দেয়। মামা তখন ভীষণ চিন্তায় পড়ে যান যে তিনি বাড়ি ফিরবেন কিভাবে, কারণ বাড়ি ফেরার শেষ ট্রেনও তো চলে গেছে। এত রাতে
আর বাসও কোথাও পাবেন না। আশেপাশে কাউকে দেখছেন না যে কোনো কিছু জিজ্ঞেস করবেন। স্টেশন থেকে বেশ খানিকটা আগে একটা বাজার আছে, সেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করা যেতে পারে। কিন্তু যখনই বেরোতে যাবেন হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মামা সেখান থেকে যেতে পারলেন না। সেখানে কিছুক্ষণ বসে থাকলেন। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিটা খানিকটা ধরে আসতে অন্ধকারে বসে থাকবার পর হঠাৎ মামা একটা ভেজা চপ্পলের আওয়াজ শুনতে পান। উঠে দাঁড়িয়ে দেখেন সামনের অন্ধকারের দিকে থেকে কেউ একজন হেঁটে আসে তার দিকে। মামা তার মোবাইলের আলো জ্বালাতেই সেই চপ্পলের আওয়াজটা থেমে গেল। মামা টর্চের আলোটা চারিদিকে ফেলতেই দেখল একটা বুড়ি রেল লাইন বরাবর উবু হয়ে বসে হাতে হাতে রেল লাইনের পাথরে কি যেন খুঁজছে। এত রাতে সেই বুড়িকে রেল লাইনে ওইভাবে বসে কিছু একটা খুঁজতে দেখে মামা খানিকটা অবাক হলেন। মামা স্টেশন থেকে এগিয়ে গিয়ে সেই বুড়ির কাছে তাকে জিজ্ঞেস করলেন, কি হচ্ছেন ও বুড়িমা, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন যে ওখানে? সে বুড়ি তাকে বলল, বাবা আমার একটা কানের দুল হারিয়ে গেছে, সেটাই খুঁজছি, অনেকক্ষণ ধরেই খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দেখো না যদি পাও। আসলে আমি বুড়ি মানুষ তো, রাতে ঠিক মতন চোখে দেখতে পাই না। মামা বলল, এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমুক, আপনি উঠে আসেন, পরে আমিও গিয়ে দেখবো কোনি। বুড়িমা কোনো উত্তর করল না। কিছুক্ষণ পর আবারও বুড়িমা দাঁড়িয়ে উঠে বলল, বাবা একটু দেখো না। ততক্ষণে বৃষ্টিটা প্রায় ক্রমেই এসেছে, তাই মামা ওনার সাথে গিয়ে কানে দুলটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। মামা বলল, ও দিদিমা, দুলটা হয়তো এখানে পড়েনি, আপনি অন্য কোথাও ফেলেছেন, একবার মনে করেন। উনি উত্তরে বললেন, না বাবা, রেল লাইন পার হতে গিয়ে এখানে পড়েছে। মামা উত্তরে বলল, দিদিমা আপনি তাহলে সকালে দেখবেন, এখন খুঁজে পাওয়া যাবে না মনে হচ্ছে, অন্ধকার হয়ে এসেছে তো। হঠাৎ করে ওনার কথার ধরন কেমন যেন বদলে গেল। উনি রাগান্বিত স্বরে বলে উঠলেন, বললাম তো এখানেই আছে, এখানেই খুঁজে পাওয়া যাবে, এক্ষুনি পাওয়া যাবে। তখনই কে আমার হাত ধরে এক হ্যাচকায় রেল লাইন থেকে টেনে নিল। পরক্ষণেই একটা ট্রেন দ্রুত গতি দিয়ে লাইন দিয়ে চলে গেল। এটির জন্যেই প্রাণটা বেঁচেছে। কে হাতটা ধরে টানলো, পাশে করে দেখতে দেখি স্টেশন মাস্টার। উনি হাঁপাচ্ছেন। আপনি কি পাগল মশাই, রেল লাইনের মাঝখানে বসে আছেন? ততক্ষণে আমার হুঁশ ফিরেছে। বুড়িমা কোথায় উনি? মামা বলল, স্যার ট্রেনে একজন চাপা পড়েছে। আমি তখন কাঁপছিলাম। উনি শান্ত গলায় বললেন, কেউ মরেনি, মরেছিল 10 বছর আগে। আপনার ভাগ্যে ভালো, আপনাকে আমি দেখতে পেয়েছি। এটা 10 বছর আগের ঘটনা। একটা বুড়িমা কানের দুল খুঁজতে গিয়ে ট্রেন চাপা পড়েন, তারপর থেকে রাতে এখানে এরকম ঘটনা ঘটে মাঝে মধ্যে। আমি অবশ্য ওনাকে কখনো দেখিনি। এখন যাও, বাজারের দিকে যাও, কোনো গাড়ি পেয়ে যাবে, আজকের আর কোনো ট্রেন নেই রাস্তায়। ঘটনাটা ছোট ছিল, কিন্তু ভালো ঘটনা ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা ঘটনা শোনার পরে অবশ্যই জানাবেন যে আপনাদের ঘটনাগুলো কেমন লাগছে, আপনারা কেমন ঘটনা চান, এবং আমরাও চাই আপনাদেরকে বেস্ট টু বেস্ট ঘটনা শোনানোর জন্য। এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে ঘটনাস্থল ইউটিউব চ্যানেলকে নিয়ে। আমরা শুধু সত্যভৌতিক ঘটনাও না,
আরও অনেক বেশি স্টোরি, অনেক ভালো ভালো স্টোরি আপনাদেরকে শোনাতে চাই। তার জন্য আপনাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে ঘটনাস্থল ইউটিউব চ্যানেল। আমি আর বেশি কথা বলবো না। এবং আর একটা কথা, যদি আপনারা আপনাদের জানা কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ঘটনা, সেটা হতে পারে থ্রিল, রোম্যান্স বা হরর স্টোরি, আমাদেরকে পাঠাতে চান বা শুনতে চান আমাদের ভয়েসে, তাহলে অবশ্যই পাঠিয়ে দিন ঘটনাস্থল@gmail.com-এ। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় সত্য ভৌতিক ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছেন শিপা বাংলাদেশ থেকে। তার নিজ অপুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। তখন আমি অনেক ছোট, আপু মনে হয় সবেমাত্র ম্যাট্রিক দিয়েছিল। তো আপু ছুটিতে নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, যেটা আমি কোনো না কোনোভাবে বুঝতে পারি এবং আমিও আপুর সাথে যাওয়ার জন্য বায়না ধরি। অনেক কান্না চিল্লা পাল্লার পর অবশেষে আপু আমাকেও তার সাথে নিয়ে যেতে রাজি হয়। আসলে ছোটবেলায় আমি আমার মেজ আপুর সাথেই থাকতাম বেশি। আমাকে খুব আদর করতো, তাই তার পিছুই ছাড়তাম না। তো যাই হোক, আমরা আমি আর আপু নানু বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। এখানে একটু নানু বাড়ির ব্যাপারে বলে নেওয়া ভালো। তখন আমার নানুদের অনেক জায়গা ছিল, বিশাল বড় বাগান, পুকুরও ছিল একটা, আর ফল গাছের তো কোনো অভাবই ছিল না। মূলত আমরা গেলে ফলের কোনো অভাব হতো না। আর নানুদের ঘরটা ঠিক তাদের বাগানের গা ঘেঁষে, বলতে পারেন বাগান বাড়ির মতন। তো আমরা গেলাম নানুর বাড়ি। আমরা আসবো জেনে নানু ডাব আর অনেক রকমের ফল আমাদের জন্য পেরেছিল। আমরা অনেক মজা করলাম, খেলাম। পুকুরে গোসল মানে অন্যরকম একটা মজা নানুর বাড়ির। আর আপুর কথা একটু বলি, আপু অনেক সুন্দর ছিলেন মাশাআল্লাহ। সবসময় বোরখা পরতেন। যাই হোক, এইভাবে 2-3 দিন ভালোই গেল। একদিন রাতের ঘটনা। আমি প্রথমেই বলেছি আপুকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। তো রাতে আমি আপুর সাথেই ঘুমাতাম, আর আপু ভয় পাই দেখে নানু আমাদের সাথে ঘুমায়। তো অনেক রাতে আপু নানুকে ডেকে তোলে তিনি বাথরুমে যাবে, তাই আমিও তখন জেগে গেলাম। তারপর নানু আমাকে আর আপুকে নিয়ে বের হলেন। আগের সময় নানুর বাড়ির বাথরুমগুলো সাধারণত ঘর থেকে একটু দূরেই হতো। তো নানুদের বাথরুমটাও ছিল ঘর থেকে 10-15 কদম দূরে, বাগানের ঠিক একটা কোণে। এরপর নানু দাঁড়ালেন, আমি নানুর সাথেই দাঁড়িয়েছিলাম। আমার খেয়াল আছে আমার নানুর হাতে সবসময় তাবিজ থাকতো। ওই দিন রাতেও ছিল। নানু হাতে তাবিজ গুনছিলেন আর আমার আপুর অপেক্ষা করছিলেন। এর কিছু সময় 10 থেকে 30 সেকেন্ডের মাঝে খুব অদ্ভুত একটা বাতাস, মানে ধরেন একটা ফ্যান যেমন শুধু আপনার বরাবর রাখলে বাতাসটা শুধু আপনার শরীরে লাগে, ঠিক তেমনি একটা অদ্ভুত বাতাস আমাদের 3 জনের মাঝে শুরু হলো। আর খেয়াল করলাম তার 1 কদম দূরে একটু বাতাস নেই, এক কথায় একটা পাতাও নড়ছে না। এইসব 1 মিনিটের ভেতরে ঘটে। এইসব দেখেই আমি শুধু নানুর দিকে একবার তাকালাম, আর যা দেখলাম, নানু খুব গম্ভীর চোখে চোখগুলো বড় বড় করে একদম আকাশের দিকে চেয়ে রইল, মনে হলো কাউকে দেখছে। এটা দেখে আমি খুব ভয় পেলাম। এর একটু পর চোখের সামনে সেকেন্ডেরও কম সময় আমি দেখলাম আমার আপুর ওড়নাটা ওই বাতাসে তার গায়ে থেকে সরে উঠতে লাগলো। একদম আমার আর আমার নানুর চোখের সামনে লাইটের আলো তো স্পষ্ট দেখছিলাম হাঁ করে। দেখলাম ওড়নাটা খুব ধীরে ধীরে উড়ে গিয়ে আম গাছের ডালে আটকে গেল। আর আমার আপু সে তো আর দুনিয়াতেই নেই।
সে নানু গো বলে অনেক জোরে একটা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে গেল আমাদের ফেলে। বিশ্বাস করেন, আমি শুধু মনে মনে বলতেছিলাম, নানু হাত ছাড়ো, আমিও দৌড় দিই। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, নানু খুব স্বাভাবিক ছিলেন এবং আমার হাতটা এত শক্ত করে ধরে রেখেছিলেন যেন আমি তার হাত ছেড়ে দৌড়াতে না পারি। আর নানু একটু ভয় না পেয়ে উল্টা তাবিজ পড়তে পড়তে ধীরে ধীরে হেঁটে ঘরে ঢুকলেন। আর আমি তো শুধু একটা সুযোগ পেলেই দৌড় দিয়ে এমন অবস্থা। এরপর দেখলাম নানু আপুকে শান্ত করে কি পড়ে আপুকে ফু দিলেন কয়েকবার। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। কিন্তু আপু ওই দিন সারা রাত ভয় পেয়েছিল। আমার নানুকে নিয়ে একটু বলি, আমার নানু এখনও বেঁচে আছেন, শুকরিয়া আল্লাহর দরবারে, এবং সুস্থ আছেন। বয়স 100-র ঊর্ধ্বে। তিনি এখনও কোনো নামাজ নেই যে পড়েন না। সারাদিন জিকির, তাবিজ, জায়নামাজ ওনার সময় কাটে। নানু অনেক দিনই একজন মানুষ, তবে আজ পর্যন্ত তিনি তেমনই আছেন। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করব। তো পরদিন আম্মু আসে আমাদের নিতে। নানু গত রাতের ঘটনা নিয়ে কোনো কথা বলেননি, আপুও বলেনি। কিন্তু মা আসার পর আমি তো সোজা মায়ের কোলে। আর তখনই নানু ধীরে ধীরে আম্মুকে বলে, সেলি শোন, কাল রাতে একটা সমস্যা হয়েছে। আম্মু বলল, কি হয়েছে মা? নানু বলল, ওই বজ্জাটা আছে না, বদমাইশটা আমার নাতিকে ভয় দেখিয়েছে। আম্মু বলে, কি মা, কার কথা বলছেন আপনি? নানু বললে, আরে ওইটা। অনেকে হয়তো ভাবছেন কার কথা বলা হচ্ছে। আমার নানুর সঙ্গে তখন সখানে জিন হুজুর সবসময় থাকতেন। তাদের মধ্যে দু একজন দুষ্টু আছে। এদের কাজই হচ্ছে মানুষকে বিনা কারণে ভয় দেখানো, পছন্দ হলে কাউকে তার পিছু নেওয়া আর তার ওপর ভর করা। এই দুষ্ট জিনটির নজর আমার আপুর ওপর পড়েছিল। তারপর আম্মু কেঁদে দিয়ে বলেন, কি বলেন মা, এখন কি হবে? আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? নানু মাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, ধুর, আমি আছি না, ওইসব নিয়ে একদম চিন্তা করবি না। ওই বজ্জাতে খবর আছে, ওরা আমি ওদের লোক দিয়ে শাসন করব। ওর কত বড় সাহস আমার নাতনির দিকে নজর দেয়। কিছু হবে না, তুই চিন্তা করিস না। এরপর আমরা চলে আসলাম। ঠিকই বাড়িতে আপুর নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আসলে আমার নানুর সাথে যদি ভালো হুজুর না থাকতো, তাহলে হয়তো আমার বোনের অনেক বেশি ক্ষতি হতে পারত। সে হয়তো এরপর থেকে রেহাইও পেত না, বা জিনের হাত থেকে রেহাইও পেত না। ঘটনাটি বড়ই অদ্ভুত। মানে আগেকার সময় আমরা শুনেছি যে জিনের কথা, জিন পরীর কথা। আগের দিনে মানুষদের সাথে জিনদের হয়তো একটা সম্পর্ক ছিল। আমরা তো এখন জিনের দেখা পাইও না, বা তাদেরকে কোনো দেখিও না। তো অবশ্যই যারা এরকম ঘটনার সম্মুখীন হয়েছে তারা জানাবেন আমাদের সঙ্গে শেয়ার করবেন ঘটনাস্থলা@gmail.com-এ, বা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে গিয়েও শেয়ার করতে পারেন আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্যভৌতিক ঘটনা। আজকের এই দুটি ঘটনাই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডের সাথে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।